এই 24 ঘন্টায় 5 কাহিনী আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। যে কোনো গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এ রাজ্যে বিরোধীরা সেই ভূমিকা পালন করছে কতটা তা নিয়ে প্রশ্ন উঠছে, বা বিরোধীরা সেই গুরুত্ব সেই ভূমিকাটা পালন করতে পারছে কতটা। 26-এর নির্বাচন 2025 পড়তে আর কয়েকটা দিন মাত্র। তার আগে বিরোধী দলের অন্দরেই উঠছে নানান প্রশ্ন, নানান অন্তর্দ্বন্দ্বের বিষয়। এই নিয়ে 5 কারণে আলোচনা করব যে 26-এ ভোটের আগে রীতিমতো তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে কিন্তু শুরু করে দিয়েছে। আর এই জায়গা থেকে বিরোধী শিবিরের ঠিক কী হাল এই মুহূর্তের, কোন জায়গায় বিজেপির পারফরমেন্স, যে একটা বিপুল আশা জাগিয়ে বিজেপি ভোটে লড়েছিল, রাজ্যে একেবারে হইচই ফেলে দিয়েছিল, প্রধান বিরোধী দল হিসেবে উঠেছিল, কোন জায়গায় বিজেপি এবং সিপিআইএম কংগ্রেস কোন জায়গায় গিয়ে তাদের অন্দরের অন্তর্দ্বন্দ্বের বিষয়টা প্রকাশ্যে আসছে, সামনে আসছে, এমন নানান জল্পনা সামনে আসছে। এই নিয়ে 26-এ তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দলকে তা নিয়েও প্রশ্ন তুলব, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন যা পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে তৃণমূলই শাসক, তৃণমূলই তার বিরোধী। দেখুন 5 কাহিনী। স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দেবো। আমাদের সঙ্গে প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূলের, জ্যোতি চ্যাটার্জি বিজেপির, শক্তি মৈত্র কংগ্রেসের এবং সিপিএমের, চন্দন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আর যে বিষয়টা শুরুতেই বলেছিলাম যে একের পর এক অভিযোগ রয়েছে, অভিযোগ নেই তা নয়, দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে, সব সামলে 26-এর আগে ঘর গোছানোর একটা মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস যখন এই চেষ্টা করছে ঠিক সেই সময় ভিত নড়বড় করছে বিরোধীদের। সদস্য জোটাতে টার্গেট যে দেওয়া হয়েছিল সেটা মেটাতে ব্যর্থ বিজেপি, নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে আসছে সিপিএমের, এবং কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে। গত কয়েকদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের শিরোনাম চর্চায়। প্রমোটারকে তোলাবাজির অভিযোগে অভিযুক্ত বিধাননগরের দলীয় কাউন্সিলরকেও আড়াল করার পথে হাঁটতে নারাজ শাসক দল। খুঁজছে পুলিশ খুঁজছে, সময় দিন, আস্থা রাখুন, পুলিশ খুঁজছে। নিশ্চিতভাবে বহু ক্ষেত্রে পুলিশ চট করে পেয়ে যায়, কোথাও একটু সময় লাগে বিভিন্ন সূত্র দিয়ে। নিশ্চিতভাবে আইনের পথা চলছে, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। দলের তরফে স্পষ্ট বার্তা, এই ধরনের অভিযোগ উঠলেই দল পাশে নেই। শুদ্ধিকরণের এই যাত্রায় মানুষের পাশে থাকার ক্ষেত্রে জোর দিচ্ছে জোড়াফুল শিবির। জোর দেওয়া হচ্ছে কাজে। 26-এর আগে শাসক শিবিরে ঘর গোছানোর যখন এই তোড়জোড়, তখন বিরোধীদের কি দশা? সদস্যতা অভিযানের টার্গেট পূরণ করতে পারছে না গেরুয়া শিবির। অতিরিক্ত সময় নিয়েও 1 কোটির টার্গেট মিলছে না বলে খবর। পরিস্থিতি এমনই, ময়দানে নেমে রাজ্য বিজেপির মুখ রক্ষায় নতুন তত্ত্ব আমদানি করতে হচ্ছে মহাগুরুকে। আমি শিওর হবে, সেই জন্যই বলেছি, দেখা যাক আমরা কতখানি করতে পারি। তবে সত্যি করে বলতে গেলে টার্গেট আমরা জেনে শুনেই একটু বেশি রেখেছি। 10 বললে 9 হয়, 9 বললে 8 হয়, কিন্তু অ্যাকচুয়াল আমাদের মনের মধ্যে টার্গেট আমরা জানি কতটুকু আমাদের দরকার, কিন্তু আমরা একটু বেশি করে বলে রেখেছি। অস্বস্তি বাড়িয়ে সুকান্ত মজুমদারকে নাম না করে ফের টার্গেট করেছেন প্রবীণ নেতা তথাগত রায়। 2026-এর ভোট আরও 1 সপ্তাহ কাছে চলে এসেছে। সীমান্ত সমস্যা নিয়ে ভুগছে রাজ্য। এরই মধ্যে অসহায় বঙ্গ বিজেপি পার্ট টাইম সভাপতি দিয়ে কাজ চালাচ্ছে। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন তথাগত রায়। বঙ্গ বিজেপির সমস্যা কি সেটা সবাই জানে, সেটাও আমার পক্ষে খোলসা করে বলার দরকার নেই। আছে কিছু সমস্যা, যেই জন্য বঙ্গ বিজেপি এই সম্বন্ধে আরও জোরদার হতে পারছে না বা হচ্ছে না। তো অন্যতম কারণ পূর্ণ সময় প্রেসিডেন্ট না থাকা, অন্যতম কারণ। বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, ওটা শীতকালে সার্কাস পার্টি চলছে ওখানে একটা। ওখানে ওর বিরুদ্ধে, ও তার বিরুদ্ধে, গোষ্ঠীবাজি, এরা বাংলার শত্রু। আর সিপিএম সেখানে নবীন প্রবীণ দ্বন্দ্বের হাওয়া।
এমনই যে বেনজিরভাবে দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করেছেন অন্তত 18 জন। যুব নেতাকে অন্তর্ভুক্ত না করানোয় এই ক্ষোভ বলে খবর। অস্বস্তিতে আলিমুদ্দিন স্ট্রিট। গুরুবার থেকে দলকে মুক্ত করার কথা বলেছিলেন সেলিম, কিন্তু ইয়েসম্যান খোঁজার চক্করে সে মুক্তির বার্তা হাওয়ায় হাওয়ায় গোত্তা খেয়ে পড়ছে বলে অভিযোগ। বিশেষজ্ঞদের মতে রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, কিন্তু শূন্য থেকে লড়াই করতে গিয়ে অন্তর্দ্বন্দ্বই যদি প্রকট হয় তাহলে বিপক্ষের সঙ্গে লড়াইয়ের জায়গা তৈরি হয় কি? রাজ্যে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে কংগ্রেস তা নিয়েও চর্চা। এ মাসের শুরুতে মিশন 2026 নিয়ে বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস। 26 একক শক্তিতে লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরিতে ব্যস্ত হাত শিবির। আগামী 1 বছরের মধ্যে রাজ্যে সংগঠন আরও মজবুত করা নিয়ে আশাবাদী ছিলেন দলের পরিদর্শক গোলাম আহমেদ মীর। কিন্তু অন্যান্য বিরোধীদের টপকে তা কিভাবে সম্ভব তা নিয়ে চর্চা জারি। বামেদের নয়া সঙ্গী আইএসএফ, তার জেরে কংগ্রেসের সঙ্গে বামেদের দূরত্ব নিয়ে যেমন চর্চা জারি, তেমনি জারি দলের অভ্যন্তরেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি নিয়েও। রবিবারই পূর্ব মেদিনীপুরে কংগ্রেস অফিসে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দলের দুই গোষ্ঠী। শাসক দলের ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব সহ একগুচ্ছ ঘটনা মাঝে মধ্যেই প্রকাশ্যে এসেছে, কিন্তু এই একই পরিস্থিতি বিরোধীরা কতটা সামলাতে পারছে বা পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তৃণমূলের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর জোরালো হলে ময়দানে নেমে তৃণমূলী বিরোধী ভূমিকায় সামিল হয়ে সমালোচনার সুর চড়ায়। বিরোধীদের পরিসর যেখানে শাসক দল ছোট করে দিতে মরিয়া, সেখানে সংগঠন আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে জেরবার থাকাটা কতটা কাজের কথা তা নিয়ে উঠছে প্রশ্ন। 26-এ জোড়াফুল শিবিরকে টক্কর দিতে কতটা প্রস্তুত বিরোধী শিবির? চতুর্মুখী লড়াই হলে সুবিধা কার? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতে জ্যোতির কাছে, জ্যোতি, আমি যখন শুরুতে এই প্রতিবেদন লিখছিলাম বা প্রোমোটা লিখছিলাম, আমার অস্বস্তি হচ্ছিল কোথাও গিয়ে আমি একটু তৃণমূল ঘেঁষা এইরকম একটা বিষয় হয়ে যাচ্ছে নাকি, যে আমি তৃণমূলপন্থী এরকম বিষয়। কিন্তু আমি ভেবেছিলাম সত্যি করে বলো তো, যে ইস্যু তোমরা পেয়েছো প্রত্যেকটা ইস্যু তোমরা রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে একসময় উঠে এসেছিলে। আজকে একটু আত্মসমালোচনা করো জ্যোতি, তোমরা কোন জায়গায় আছো? না দেখুন, আপনি আপনাদের যে প্রতিবেদন দেখছিলাম একটু আগে, যে সদস্যতা অভিযান নিয়ে একটা মানে বক্তব্য রাখলেন আপনারা। তো সদস্যতা অভিযান প্রায় আমাদের মানে টার্গেটের কাছাকাছি, মানে এটা একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে। একটু বলা যাবে 1 কোটি টার্গেট? এক্স্যাক্টলি ফিগারটা তো এরকম ভাবে আসেনি, 50 লাখ পেরিয়েছে ফিগারটা তো ওইভাবে আসেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ন্যারেটিভটা ক্রিয়েট করা হচ্ছে বিজেপি সদস্যতা হচ্ছে না একদম সর্বৈব বেসিক্যালি একটা ফলস ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে। আর আপনি দেখবেন যে মানে ভারতীয় জনতা পার্টি ধরুন আর একটা ন্যারেটিভ যেটা ক্রিয়েট করা হয়, যেটা সংগঠন নেই, কোথাও কোনো কিচ্ছু নেই, বিজেপি সব ধুলিশ্বাস হয়ে গেছে। তোমাদের শীর্ষ নেতাদের তরফ থেকেই বার্তা আসে সংগঠন নিয়ে। তোমাদের দলের মিঠুন চক্রবর্তী বলছেন আমরা বেশি দিয়ে রাখি যাতে 10 করলে 9 হয়। সেটাই বলছি যে আমরা কি ন্যারেটিভ সেট করব? একটা ন্যারেটিভ তো সেট হচ্ছে আলটিমেটলি। তো তা সত্ত্বেও আমি বলছি যে ধরুন 2024 সালের নির্বাচনে একটা তথাগত রায়ের বক্তব্য শোনালাম, সেটাই বলছি যে একটা ন্যারেটিভ তো অলরেডি মানে কাউকে কোট করে হোক বা বিভিন্নভাবে একটা ন্যারেটিভটা ক্রিয়েট করা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে একটা দল এত কিছু সত্ত্বেও 2024 সালের লোকসভা নির্বাচনে 38.2% ভোট পেয়েছে। 2,33,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আমি না 2024 সালে, এই যে সদ্য সমাপ্ত 2024 সালের নির্বাচন, এখান থেকে 6 মাস আগে, তো এখনো পর্যন্ত আমাদের এর পারফরমেন্সে তোমরা স্যাটিসফাইড? না, আমি বলছি আর কি যে আজকে ধরুন এই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখুন, তৃণমূল কংগ্রেসের যে ভিত্তি বা যে সংগঠন ছিল, আমরা তো যদি রাজনীতিটাকে মানে পর্যবেক্ষণ করি, সদস্য তো খুব কম ছিল, কিন্তু তাদের যে মানে এই যে মানে আপনার যদি পলিটিক্সটাকে আপনি অ্যানালিসিস করেন, যে এইখানে যেভাবে আপনি জানেন তো যে মানে ধূপ গীতা আর থান কাপড়ের অদ্ভুত সহাবস্থান, সেটা তো আমরা দেখেছি। আমাদের রাজ্য সভাপতি কতগুলো মৃতদেহের পরে মালা চড়িয়েছে। আজকে সদস্যতা অভিযান যখন আমরা করতে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে লোকজন রীতিমতো ভয়ের পরিবেশ, একজন সদস্যতা অভিযান করার জন্য তাকে রীতিমতো বাড়িতে গিয়ে থ্রেট করছে তৃণমূল কংগ্রেস। আর এই রাজ্যে বিরোধী রাজনীতি করা যে কতটা টাফ, সেটা তো আপনারা নিশ্চয়ই ভালো জানেন। এই 2021 সালের নির্বাচনের পরে অভিজিৎ সরকার এখান থেকে কিছু দূরে তাকে তার মায়ের সামনে পিটিয়ে হত্যা করলো তৃণমূল কংগ্রেস। মানে আমি যে প্রশ্ন তুলেছিলাম যে বিরোধীরা করতে পারছে না করতে দেওয়া হচ্ছে না, তুমি বলছো করতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের ভোট পার্সেন্টেজ কিন্তু আমাদের এখনো পর্যন্ত ইন্টাক্ট 38.2%, এবং হচ্ছে আপনার 2,33,00,000 মানুষ, তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে হয়তো ভয় দেখাচ্ছ, কিন্তু ব্যালটে গিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমরা কিন্তু ব্যালটে আলটিমেটলি জবাবটা দেবো। উপনির্বাচন
আমি তো সেটাই বলছি, উপনির্বাচনে তো যেভাবে মানে ভোট হয়েছে নাকি, ভোটই তো হয়নি টোটালি। আপনি বলুন না, যেখানে বিজেপি এখান থেকে 6 মাস আগে যে বুথে বিজেপি জয়লাভ করলো সেখানে বিজেপি ভোট পেয়েছে, এটা কেউ বিশ্বাস করবে? না, এটা বিশ্বাস কেউ করে কি করে না জানি না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে, বিজেপির রাজ্য সভাপতি করেছেন। ফলে এখন মুখপাত্রদের সমস্যা হয় কি জানেন তো, দলের এক ধরনের 10টা মাথা থাকে, তথাগত রায়ের মাথা একরকম, আর একদিকে দিলীপ ঘোষের মাথা একরকম, শুভেন্দু বাবুর মাথা একরকম, বিভিন্ন রকম মাথা বিভিন্নভাবে কথা বলেন। তো সৌমিত্র কি বলল, বা যাদবপুরের পুরনো অধ্যাপক প্রার্থী অনুপম সে কি বলল, সে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, তাদের কথার নানান রকম আছে। আসলে ধূপ গীতার বাইরে এরা বেরোতে পারছে না। মুশকিল হচ্ছে আমাদের যে মূল ধর্ম, সেই মূল ধর্মটা হচ্ছে যে মানব ধর্ম, মানব সেবা। যে বলে আমরা একটা একাত্ম মানবতাবাদের কথা বলি, সেই একাত্ম মানবতাবাদের কথা বলতে গিয়ে যারা ভোট পার্সেন্টেজ নিয়ে আসে, আপকি বার 200 পার করে, তারপর মাদারিহাট হয়। এবং মাদারিহাটে দেখা যায় যে তারা আগের যে কটা নির্বাচন হয়েছে সব কটায় জিতেছে, উপনির্বাচনে ধুলিস্যাৎ হয়, তারপর বলে ভোট হচ্ছে না। আসলে মুশকিল হচ্ছে অর্গানিক গ্রোথটা নিয়ে সমস্যা। বিজেপি ওপর থেকে চাপিয়ে দেওয়া দল, তৃণমূল মাটি থেকে উঠে আসা দল, তৃণমূল মানুষের সঙ্গে মানুষের মতন করে থাকা একটা দল। তাই তৃণমূল কংগ্রেসের ওপর যেভাবে আক্রমণগুলো এসছে, মানুষ ধীরে ধীরে সবকিছু খোলসা করে বুঝতে পেরে গেছে যে কতটা সত্যি আর কতটা জল। আগে ছোটবেলায় বাবা মারা শেখাতেন না যে দেখিস দুধ দেওয়ার সময় জল না দেয়, আর তারপরে যতদিন গেল মার্ক্সবাদীরা যত বেশি ক্ষমতায় আসতে থাকলো তত বেশি বলা হলো না যে জলের মধ্যে দুধ দিচ্ছে। ফলে সেই জায়গাটা পাল্টেছে, মানুষ এখন অনেকটা রাজহাঁস হতে শিখে গেছে, যে বুঝতে পারছে দুধ কোনটা, জল কোনটা, ফাঁকা কলসি কোনটা, আর জনসংগঠনে মানুষের পাশে থাকছে কোনটা, কোনটা মিডিয়া ন্যারেটিভ, আর কোনটা মানুষের সঙ্গে থাকা এবং প্রকৃত প্রস্তাবে মানুষের উপকারগুলো করে দেওয়া। তাই তৃণমূল কংগ্রেসের অর্গানিক গ্রোথের মাধ্যমেই তৃণমূল কংগ্রেস আজকের জায়গায় রয়েছে। আচ্ছা চন্দনদা, অর্গানিক বা ইনঅর্গানিক সেটা তোমরা ভালো বলতে পারবে, কিন্তু যদি এই গ্রোথের এগেনস্টে একটা ন্যারেটিভ তৈরি করতে হয়, তাহলে তো দেখো শূন্য বিষয়টা কোনো ইস্যু নয়, অনেক শূন্য হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য থেকেই শুরু করেছিলেন। কিন্তু যদি দলে এইরকম অবস্থা হয়, একটা সাংগঠনিক কাঠামো হলো, সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন 18 জন, মানে আমি এই জিনিস খুব একটা আমি সিপিএমে দেখিনি। এই পরিস্থিতি তৈরি হলো দলের। না, আমাদের দলে সাংগঠনিক একটা পদ্ধতি আছে, প্রতি 3 বছর অন্তর অন্তর দলের সম্মেলন হয়, সেখান থেকে কমিটি তৈরি হয়। সেগুলো এগুলো কোনোটাই নতুন বেরিয়ে যায় না এরকমভাবে, এরকম না, অনেকেই বেরিয়ে যাওয়ার ব্যাপার না, অনেকের পছন্দ অপছন্দ ইত্যাদি সব কিছু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে হয়, সহমতের মাধ্যমে হয়। এটাই আমাদের পার্টির বলে একটা বস্তু আছে। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি অনুষ্ঠান শুরু করলেন যেটা দিয়ে, ঘর গোছানো, আমার খুব ভাল লাগলো, এত সুন্দর শব্দ চয়ন করেছেন। সত্যি তো শাসক দল ঘর গোছাচ্ছে। এক কাউন্সিলর আবাসের টাকার জন্য ঘরে ঘরে গিয়ে টাকা চাইছে, আর এক কাউন্সিলর ভদ্রলোক বাড়ি করবে বলে, ঘর করবে বলে ঘরের টাকা চেয়ে বেপাত্তা, আজ 10 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাগুইহাটির কাউন্সিলর আর একজন আবাস যোজনার মহিলা, দেখতেই পাচ্ছেন তিনি ঘরে ঘরে গিয়ে টাকা তুলে আনেন। এরকে যদি ঘর গোছানো বলে, তাহলে আপনি ঠিকই বলেছেন, ঘর গোছানোই হচ্ছে। যদি এই বিষয়টা হয়েও থাকে, আর ঘর গোছানো এটা হয়েও থাকে, এই বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়া, পাল্টা বিকল্প তৈরি করার দায়িত্ব তো আপনাদের। 100বার সেটা হচ্ছে, সেটাই করছি আমরা বলছি সেটাই করছি। আমার পয়েন্টটা আমি শেষ করি যে এটা তো ঠিক কথা যে মানুষ বামপন্থীদের থেকে, আমাদের থেকে 2011 সালের পর, 2016 সালের পর থেকে ধীরে ধীরে মমতা ব্যানার্জি জল দিয়ে, ঘাসকে জল ফল দিয়ে বাড়িয়ে বিজেপি নামক শক্তিকে সামনে এনেছেন, এবং মানুষ হয়তো বিশ্বাসও করেছেন, আমাদের থেকে অনেক বেশি মানুষ বিশ্বাস করলে বোধ হয় একে দিয়ে হবে। কিন্তু এটা তো ঠিক যে সারদা নারদা থেকে আরজি কর অবধি আপনি কি দেখলেন? না কোনো তদন্ত হলো, না তার শেষ হলো। শুধু আবার তো সবাই তো বড়দিনের ছুটিতে বাইরে চলে এলেন, পার্থবাবু আর জ্যোতিপ্রিয় মল্লিক ভেতরে একমাত্র বড়দিনের কেক কাটবেন, বাকিরা বাইরে। তো মানুষের মধ্যে এটা ধীরে ধীরে জন্মাচ্ছে, এটা আপনি বিভিন্ন নির্বাচনগুলো বুঝতে পারছেন। সম্প্রতি যে নির্বাচনগুলো হয়েছে, উপনির্বাচনটা বাদে সম্প্রতি নির্বাচনগুলো আপনি বুঝতে পারছেন যে একটা বড় অংশের মানুষ এটা বুঝতে পারছেন যে এদের দুজনের মধ্যে আসলে সম্পর্কটা এত সুন্দর পরিপূরক সম্পর্ক, আর যখনই কিছু অসুবিধা হয়ে যাবে হিন্দু মুসলমান করে দিয়ে ভোটটাকে পোলারাইজ করে দাও, এই মেঘটা ধীরে ধীরে কাটছে। এই মেঘটা কাটছে বলেই যেখানে সচেতন মানুষ ভোট দিচ্ছে। তৃণমূল কি তাহলে পেড অপোজিশন তৈরি করে রেখেছে? একেবারেই, আবার আপনাকে বলতে হবে না, আমি আপনাকে বলছি বাংলাদেশ নিয়ে এখন তো বিভিন্ন কথা চলছে, পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, এই দুটো পার্টির মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ইমিগ্রেশনের নোটিশ করা আছে দুজনের। এই অর্জুন সিং এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে এদিকে যাবে, এদিকে থাকতে ভালো, ওদিকে থাকতে খারাপ, আবার ওদিক থেকে এদিকে চলে আসবে। এটা পাড়ায় পাড়ায় লোকে দেখছে, প্রতিটি পাড়ায়। আমি উত্তর নেব, আমি শক্তিদার কাছেও আসবো। সুমনদাও রয়েছেন আমাদের সঙ্গে, একটা বিরতির পর সঙ্গে থাকুন।
আমি চন্দনদার পাল্টা প্রদীপ্তদা এবং জ্যোতির কাছে আসবো, তবে তার আগে একটু শক্তিদার কাছে। শক্তিদা, কংগ্রেস কি মোটামুটিভাবে এই জায়গায় পৌঁছতে পারবে বলে তোমরা কনফিডেন্ট যে একলা লড়বে তোমরা? কারণ কংগ্রেসেও একটা গোষ্ঠীদ্বন্দ্বের আবহ সামনে। আমরা কালকে যেটা দেখলাম প্রদেশ কংগ্রেসের অফিস মেদিনীপুরে, সেখানে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। দেখো, আমি একটা কথা বলি, দক্ষিণপন্থী দলে এটা আছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। তবে আমাদের নবমনোনীত সভাপতি শুভঙ্কর সরকার প্রত্যেকটা জেলায় যাচ্ছেন, জেলায় কর্মীদের বিভিন্ন মতামত সংগ্রহ করছেন। সবাই যে সহমত একই মত পোষণ করছে তাও নয়। সেই জায়গায় যারা এটাকে শুভঙ্কর সরকারের সামনে হাতাহাতি করছে, তারা দলের মান সম্মানটা তলায় নেওয়াচ্ছে। এখন কথা হচ্ছে প্রথমে তোমাকে চিহ্নিত করতে হবে একটাই, যে আমার দল বড় না ব্যক্তি বড়। এক, দুই, তোমাকে চিহ্নিত করতে হবে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গত 13 বছর ধরে তারা ক্ষমতায় আছে রাজ্যে, এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সমানভাবে এদের সঙ্গে সাংগঠনিকভাবে লড়াই করতে গেলে, এবং নির্বাচনে আমি একটা কথা বলি, যেটা জ্যোতি বলছিল যে আমরা এত% ভোট পেয়েছি, ইট ইজ নট দ্য ক্রাইটেরিয়া। 49 আর 51, গণতন্ত্রে কিন্তু 51রই দাম বেশি, 49 হ্যাজ গট নো ভ্যালু অ্যাট অল। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা পরিষ্কারভাবে, আমরা তৃণমূল কংগ্রেস বিভিন্ন কারাপশানে, আজকে যেটা চন্দনবাবু বললেন যে আজকে সে তো শক্তিদা তুমি বলছো যারা ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি, তুমি বললে ফোর্থের কোনো ভ্যালু নেই, ফার্স্ট যে ফার্স্ট, এই কথার কি যুক্তি? না, যুক্তি না, আমি বলছি ঘর আমরা গোছাবো। আমি যে কথাটা এক এক করে বিভিন্ন বক্তা, প্রদীপ্ত বলেছে, চন্দনবাবু মানে সেটা একা গোছানো সম্ভব বলে মনে হয়? আমার ডেফিনিট একা গোছানো নাকি তৃণমূল বেস্ট অ্যালাই? না, তৃণমূল বেস্ট অ্যালায়েন্স আই কান্ট সে, বিকজ আই এম বিলঙ্গিং টু এ ন্যাশনাল পার্টি। আমার কেন্দ্রীয় দল যে নির্দেশটা দেবে, যতদিন আমি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে তোমাদের সামনে উপস্থাপিত করবো আমার বক্তব্য, সেইখানে আমি কখনোই বলতে পারবো না ইট ইজ নাও গোয়িং টু অ্যালি উইথ টিএমসি অর সিপিআইএম আনটিল অ্যান্ড আনলেস ফার্দার ডিক্লারেশনটা না আসা পর্যন্ত। আচ্ছা, যদি এই জায়গায় দাঁড়ায় কংগ্রেস এবং সিপিএম এর এই স্ট্যান্ড, আমি ধরে নিচ্ছি যে এখনো পর্যন্ত প্রধান প্রতিপক্ষ বিজেপি সুমনদা, সেক্ষেত্রে যদি এই ন্যারেটিভটা আরো জোরদার হয় যে এদের মধ্যে সেটিং আছে, তাহলে আখেরে কিন্তু মানুষ বিরোধী হিসাবে চুজ করবে কাকে। এখানে বিভ্রান্তি তৈরি হচ্ছে, আখেরও তো লাভ তৃণমূলেরই। হ্যাঁ, দেখো, আমি আসবো শক্তিদা। সুমনদা, দেখুন সব্যসাচী, পশ্চিমবঙ্গে এখন দুজন রাজনীতিক আছে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি গত 6 মাসে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সেটাকে একটা লিস্ট করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে থাকলে অন্তত তৃণমূলের 6 জন মন্ত্রীকে ইস্তফা দিতে হতো। একজনকেও ইস্তফা দিতে হয়নি, সবাই বহাল তবিয়তে আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিরোধী দলের কাজটাও করে দিচ্ছে। এবার বিরোধীদের সমস্যাটা, আপনাকে একটু আটকাচ্ছি, এখানে কিন্তু এটাও উঠে এসে যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যে 6 জন মন্ত্রীর ইস্তফা দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মানে এই ধরনের ইস্যু রাজ্যে উঠে এসেছে। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাগুলো করেছেন, তৃণমূলের পক্ষ থেকে যা যা টুইট করা হয়েছে, সেগুলো আপনি 6 মাসের মিলিয়ে দেখুন, তাহলে অন্তত 6 জন মন্ত্রীকে ইস্তফা দিতে হয়। এবার আমি প্রসঙ্গটা আসছি যে কেন এটা হচ্ছে। যারা প্রধান বিরোধী দল, আপনি যার বাইট দেখালেন, আপনি মিঠুন চক্রবর্তীকে নিজের সিনেমার প্রমোশন ছাড়া কখনো দেখতে পান? আপনি একটা মানে বড়দিনের ছুটিতে মিঠুন চক্রবর্তী একটা সিনেমা রিলিজ করছে, মিঠুন চক্রবর্তী বেরিয়ে পড়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি শক্তিবাবুর, যদিও কংগ্রেসের এই লড়াইতে কোথাও কোনো ভূমিকা নেই, একমাত্র কখন তৃণমূলের সাথে অ্যালায়েন্স হবে এটা ভাবা ছাড়া, কিন্তু আমি শক্তিবাবুর একটা বক্তব্যে একমত যে বিজেপি কিন্তু ক্রমশ ন্যাশনালি কংগ্রেসের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা 2,38,00,000 ভোট পাই, জিতি কিনা এটা শিওর নয়, ঠিক আছে? আমরা আমাদের একটা ভোট পার্সেন্টেজ 38% ভোট আমরা ধরে রেখেছি। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে বিরোধিতার কি হবে? দেখুন, বিরোধীদের মধ্যে যাদের সবচেয়ে সম্ভাবনা ছিল, তারা জামানত বাজেয়াপ্ত করলেও সেই লেফট নিজেরা সিদ্ধান্তই নিতে পারছে না তাদের স্লোগান, তারা স্লোগান ঠিক করতে হবে। আমি আজকেই সকালবেলা খবরের কাগজে পড়ছিলাম যে বামেদের মধ্যে, এবং একবার চন্দনবাবু বলেও ফেললেন যে বামেরা এখনো এই সিদ্ধান্তটা নিতে পারেনি যে বাংলাদেশের ইস্যুতে তারা কতটা মাঠে নামবে। তো এইটা যদি একটা লেফটের যদি এই স্লোগান নিয়ে জড়তা থাকে, তাদের যদি ভাবতে হয়, তাহলে তো সমস্যা।
আমি আবার বলছি যে সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী, তিনিই বলে দিচ্ছেন কোন কোন দপ্তরে খারাপ কাজ হচ্ছে, তিনিই বলে দিচ্ছেন কোন কোন মন্ত্রী সীমা লঙ্ঘন করেছেন, তিনিই বলে দিচ্ছেন কোন কোন মন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। আমি একদমই আমি সুমনদা একটা বিরতির সময়, বিরতির পর আমি প্রত্যেকের কাছ থেকে উত্তর নেব। আমি প্রদীপ্ত তার কাছেও আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। আমি শুরুতে প্রদীপ্তদার কাছে, প্রদীপ্তদা ছোটবেলায় এটা হতো, দেখবে দুই বন্ধু খেলছে, এক বন্ধু কোনো ভুল করলো, তার মাকে গিয়ে বলল, এবারে তার মা তাকেই উল্টে চত্থাপ্পড় দিয়ে দিল, উল্টো দিকের আর কোনো বলারই জায়গা থাকলো না। কিন্তু তার মানে তো এই নয় যে প্রবলেমটা সলিউশন হয়ে গেল। আপনি আচরি অপরে শেখাও, আমরা ছোটবেলা থেকে শিখেছি নিজের ঘরকে নিজেই ব্যবস্থা নিতে হয়, তবেই নিজের থেকে নিজে শিক্ষা পাওয়া যায়। এটা একটা জায়গা। দেখো, তোমরা শুরু করলে ঘর গোছানোর মরিয়া চেষ্টা, এখান থেকে চন্দনদা অদ্ভুতভাবে টানলেন যে 2011-র পর থেকে বামফ্রন্ট ক্ষয়িষ্ণু হয়েছে, তার মূল কারিগর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে উত্থানের জন্য মূল কারিগর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় শক্তি, একা নেতা যে 34 বছরের মতন এত বড় শক্তিশালী দলকে একদম ধুয়ে মুছে সাফ করে দিল, আবার বিজেপির মতন মাইটকে হাতের মতন করে খেলাচ্ছে। আরে বাপরে, এত বড় শক্তি! নাকি সত্যি এইটা যে যারা শূন্য আজকে তাদের 34% ভোটটা কমতে 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 4-এ আসলো, আর যাদের 8%, 6% ভোট ছিল তাদের ধীরে ধীরে 38% ভোট হলো? কোনটা সত্যি আমরা জানি না। আমরা জানি যে 2016 থেকে 2024 অব্দি একটা মরিয়া ঘর গোছানোর চেষ্টা বামপন্থীরা করলো। যাদের সঙ্গে ডিভোর্স করলো সোমনাথ চ্যাটার্জির ইস্যুতে, 1, 2, 3 চুক্তির ইস্যুতে কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হলো 2006-8 সালে, এবং সমাজবাদী পার্টিকে ধরে কংগ্রেস বেঁচে থাকলো। তারপরে সেই কংগ্রেসের হাত ধরতে 16 সালে বাধ্য হলো এই বামপন্থীরা। মানে সিপিএম দল একটা প্যারাসাইটের মতন কংগ্রেসকে শেষ করেছে কিনা সেটাকে কংগ্রেসকে পরে ভাবতে হবে। শক্তিধা, দেখো, আমি তোমাকে একটা কথা বলি, শুরু হয়েছিল, তার মধ্যে প্রদীপ্ত আজকে কতগুলো কথা বললো। একটা কথা আমাদের এক কথা প্রথমে, লাভ কি হয়েছে কোনো? কারণ উপনির্বাচনে দেখো দুজনেরই জামানত জব্দ। না অবশ্যই উল্টে একটা নতুন বন্ধু তৈরি হচ্ছে আইএসএফ। না বাস্তবটাকে অস্বীকার যারা করে তারা জেগে ঘুমিয়ে থাকে। আমরা লাস্ট পার্লামেন্ট ইলেকশনে যে আমাদের জোটে বামপন্থীদের কয়েকজন ভালো প্রার্থী হয়নি, একথা অনস্বীকার্য, কয়েকটা ভালো ছেলেমেয়ে দাঁড়িয়েছে। আলটিমেটলি রেজাল্ট কামস টু এ বিগ জিরো। এবং আমি তোমাকে পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে কোনো জায়গায় আমাদের এবং বামপন্থীদের সমর্থনে মানে এক হয়ে দাঁড়াবার জন্যে, সেটা জোট বলো, আসন সমঝোতা বলো, দেখা গেছে যে 19টা জায়গায় নয় বিজেপি নয় তৃণমূল জয়লাভ করেছে। এবং সবচেয়ে বড় যেটা, আইএসএফ পরবর্তীকালে উপনির্বাচনে নকশালদের সঙ্গে এত 55 বছরের লড়াই মিটে যাওয়া। এখন কথা হচ্ছে, আজকেই তো ভেবে কালকের কথা আজকেই তো বলে আমি তাকে কেটে দিলাম, সে তো হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তুমি ঠিক বলেছ, লাভ হয়নি, এর মধ্যে কোনো মিথ্যে নেই। শক্তিদা, তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে বলে মনে হয় না? তোমরা প্রদেশ এক চাইছো, হাইকমান্ডের একরকম মনোভাব। রাহুল গান্ধী যখন পদযাত্রা করলেন, ভারত জোড়ো যাত্রায় ওয়েস্ট বেঙ্গল দিয়ে গেলেন, কতজন সাংগঠনিক নেতার সাথে তিনি কথা বলেছেন বা তিনি এখানকার ভোট নিয়ে সিরিয়াস, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল শক্তিদা। দেখো, প্রচারে এসেছে না আমি একটা কথা বলি, রাহুল গান্ধী শুধু পশ্চিম বাংলার নেতা নন, এটা মাথায় না। রাহুল গান্ধী রাহুল গান্ধী অল ইন্ডিয়া, রাহুল গান্ধী অল ইন্ডিয়া লিডার। সে নরেন্দ্র মোদী, আরে নরেন্দ্র মোদী ডেলিভারি জারি করে কি রেজাল্ট পেয়েছে? আপনাদের কংগ্রেসের একজন শীর্ষ নেতা। না আমি বলিনি। এখন রাহুল গান্ধী হয়তো পশ্চিমবাংলায় আরো কিছু সময় দিলে আমাদের দলের লাভ হতো, কিন্তু আজকে তুমি দেখো যেখানে যেখানে রাহুল গান্ধী কম দিয়েছেন সেখানে সাংগঠনিক জোরে কর্ণাটকে রাহুল গান্ধীকে আমি বলছি দেখুন, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে গণতন্ত্রের শেষ কথা বলা হচ্ছে জনগণ। জনগণ বিরোধী পক্ষকে নির্বাচিত করে, জনগণই শাসক পক্ষকে নির্বাচিত করে। আমরা যারা একটু আগে ডিসকাশন করছিলাম যে কে কাকে 38%-এ নিয়ে গেছে, এই যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য কিন্তু ঠিক মানে
কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক বিশ্লেষক সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেয় হচ্ছে জনগণ। আমি বলছি দেখুন 2001 সালে চলে যান, চন্দন দ্বারা তো বেসিক্যালি বলছেন যে তোমরা হচ্ছে মিলিজুলি করে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছো যে কংগ্রেস এবং সিপিএম এর জামানত জব্দ হয়ে যাচ্ছে। আমি বলছি যে এটা জনগণ জানে যে কাকে ঠিক করতে হবে, কে শাসক দল হবে, কে বিরোধী পক্ষ হবে। কোন রাজনৈতিক নেতা সেটা সিদ্ধান্ত নেয় না। আমি বলছি হ্যাঁ একদমই ঠিক করছে। তো এবার আপনি দেখুন এই যে রাজনৈতিক বিশ্লেষকরা 2001 সালে একবার চলে যান, তখনও বলতো যে এই তৃণমূল কংগ্রেস কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, সেকেন্ড পজিশনে থাকবে। 2005 সালে চলে যান, হয় এবার নয় নেবার, তখন এখানকার মুখ্যমন্ত্রী বললো যে 235, আমরা 235, ওরা 30। তো সেইখানে দাঁড়িয়ে 2011 সালে কিন্তু মানুষ বুঝিয়ে দিল পরিবর্তন দরকার। এই যে জায়গায় দাঁড়িয়ে যে এখন যে পরিবর্তন যে দরকার, কারণ হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে তৃণমূল কংগ্রেস বাঙালি হিন্দুদেরকে উৎখাত করার ষড়যন্ত্র করছে, দ্বিতীয় শ্রেণীকে নাগরিকে পরিণত করেছে। হুমায়ুন কবির বলছে যে আমরা 30% মেরে ভাগীরথীতে ভাগিয়ে দেবো বা কেটে ফেলে দেবো, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে বাঙালি হিন্দুর জন্য অস্তিত্ব রক্ষার প্রশ্ন, এই অস্তিত্ব রক্ষার জায়গায় এই যে বিষয়টা, এই যে কেন ব্যবস্থা নেয়নি, হিন্দু নেই না দেখো বিগত কয়েকটা নির্বাচনে একটা মডেল সামনে এসছে, মেরুকরণের রাজনীতি বনাম উন্নয়নের রাজনীতি। আমি সেই দিকে আমি সেই বিতর্কেই যাচ্ছি না, যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে মনে হয় না যে এখানে ফেল। আরে বাংলাদেশে তো এইমাত্র দেখা গেল তাকেও জুতো মারা দিয়েছে। আমি আমার যেটা বক্তব্য, দেখো দুটো থিওরি সামনে এসছে প্রত্যেকটা ভোটে, বিজেপির মেরুকরণের রাজনীতি বনাম তৃণমূলের উন্নয়নের রাজনীতি। তৃণমূলের বক্তব্য না, তৃণমূল তো কাটমানি তোলাবাজি সেটা ছেড়ে দিন। তা সত্ত্বেও আজকে ধরুন আপনি যখন এই হুমায়ুন কবির এই বক্তব্যটা রাখছে, দুটো আপনি পার্সপেক্টিভ দেখুন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে দল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই হচ্ছে আপনার মিডিয়া গুরু যারা কনসার্ট সেখানে দুর্গাপুজো করছে এবং তার জন্য প্লিজ আমাকে বলতে দাও, না না বলতে দেওয়া হলো না, তো বলতে দেওয়া হলো। সিপিএম তো সেকুলারিজম প্রমাণ করার জন্য তো গরু মাংস খায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য হুমায়ুন কবির যখন বললেন, আবার তার বিরুদ্ধে কার্তিক মহারাজ প্রতিবাদ করলেন, কিন্তু অদ্ভুতভাবে আপনি ইন্টারনেটে ঘুরে দেখতে পাবেন কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির দুজনে হাসতে হাসতে একটা অনুষ্ঠানে ছবি তুলছেন। মানে আসলে হচ্ছে জনগণকে বিভ্রান্ত করো, হিন্দু আর মুসলমান। আর বিকাশ ভট্টাচার্য গরু খেতে, আমি বলিনি তোমার সঙ্গে অন্যায় করিনি তো, না আমি বলছি সেকুলারিজম প্রমাণ করে সেটা বলছি। এক তোমার কাছেই আসবো, তুমি যেটা বারবার বলতে চাইছো, তোমরা বারবার এটা শুরু থেকেই বলে এসছো এই সেটিং এর বিষয়, তোমার কি মনে হয় এইটা মানুষ নিচ্ছে? একদমই নিচ্ছে। কেন নিচ্ছে জানো? আরএসএস এর সত্যি তো মানুষ এটা জানেন না। আপনি জিজ্ঞেস করে দেখুন বা একটু তথ্য ঘেটে দেখুন যে 2011 সালের আগে এখানে আরএসএস এর কতগুলো স্কুল ছিল আর এখন কতগুলো স্কুল হয়েছে। শুনুন না, শাখা ছাড়াও বাদ দিন, স্কুলের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গল পার্থবাবুর সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পারমিশন নেওয়া স্কুল যে আরএসএস তৈরি করেছে। তাহলে পার্থবাবু জেলে কেন? দ্বিতীয় তাহলে পার্থবাবুকে ছাড়তে বলো না। হ্যাঁ পার্থবাবু করিয়েছেন, আপনারা টিএমসি করিয়েছেন। দ্বিতীয় হচ্ছে বিজেপি ফাইলগুলো এখনো খুলবে না, এরকম ভাবে ইন্টারাপ্ট করলে বিজেপি আর টিএমসির পুরনো প্রেমগুলো ভুলে গিয়ে সত্যি সত্যি আমাদের একসময় কংগ্রেস ওরা আমাদের শত্রুতা ছিল, কিন্তু বিজেপি আমাদেরকে এক করে দিল যে কংগ্রেস দুজনে মিলে লড়াই করবে, কিন্তু পুরনো প্রেমটাকে ভুলে যাওয়াটা বিপদ হয়ে গেছে। অনেকবার মন্ত্রী হওয়া হয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সুমনবাবু বললেন ঠিকই তো, যে বাংলাদেশ ইস্যুতে কি এটা বললেন না, এটা তো ঠিক, এইটুকুতে তো পোষাচ্ছে না যে ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর আক্রমণও যেমন নিন্দনীয়, বাংলাদেশেও সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিন্দনীয়। শুধু এই কথায় বোধহয় চিনে দিচ্ছে না, কারণ কিন্তু আমরা এটাই বলছি, কিন্তু যে প্রশ্ন তুমি যে পয়েন্টটা বলে চন্দন দা, তুমি দেখো এই যে আমি কোন ইস্যুতে কি ন্যারেশন সেট করব, তোমার কি মনে হয় যে এতে তোমাদের কোনো গন্ডগোল থেকে যাচ্ছে? কেন বলছি আমি, এই যে তুমি বাংলাদেশের সাথে ভারতকে ট্যাগ করছো, তোমার দলই তো প্রশ্ন উঠছে যে এই বিষয়টা করা যাচ্ছে কিনা, কতটা যুক্তিযুক্ত। কারণ আমার এখনো পোস্টারটা মনে আছে, ভাইরাল হয়েছিল, যেখানে হচ্ছে প্যালেস্টাইন, ভারত, বাংলাদেশ, সংখ্যালঘু সব তোমরা এক করে দিয়েছিল।
সব এক মানে গোটা পৃথিবী জুড়ে যেখানে সোশ্যাল মিডিয়াতেই সেটা নিয়ে একটা হাস্যকর জায়গায় চলে গেল, সব জায়গাতেই সোশ্যাল মিডিয়াতে সেটা হাস্যকর জায়গায় চলে গেল। স্পেশাল ইনগ্রেডিয়েন্ট চাইছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণও যেমন অত্যন্ত নিন্দনীয়, ভারতবর্ষের ফ্রি স্কুলে কার কি মাংস আছে টাকাটা নিন্দনীয়। একইভাবে বলতে হবে ওই দেশেও স্বাধীনতা, ওই দেশেও সংবিধান আক্রান্ত, এ দেশেও সংবিধান আক্রান্ত হচ্ছে। এই দুটো সংবিধানের মধ্যে যাদবপুর থেকে যখন গাজায় হামলা হলো তখন মিছিল বার হচ্ছে মুসলমানরা অত্যাচারিত, আর যখন হিন্দু অত্যাচারিত হচ্ছে তখন আমরা হিন্দুর কথা বলা হচ্ছে, সংবিধানটাকে হাত দেওয়া হচ্ছে। সেই প্রশ্নে চুপ থেকে মাঝে মাঝে এটা প্রমাণ করতে চাইছে, যেমন ওরা আদানির ইস্যুতে চুপ থাকলো, আদানি দিয়ে যখন আলোচনা হবে বললো তাহলে টিএমসি কিছুটা হলো সৎ মনোভাব নেয় পার্লামেন্টে, যখনই এই ধরনের বিজেপির বিরুদ্ধে আমরা মুসলমান আক্রমণ হচ্ছে, পুঁজি তো হিন্দু হয়, আমি সুমনদার কাছে আসবো। আচ্ছা হাওয়া বেশ গরম হয়ে গেছে, আমি সুমনদার কাছে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সুমনদা, সরাসরি তোমার কাছে আসি। ইন্টারেস্টিং বিষয় দেখো, জ্যোতি কিন্তু একটা ন্যারেটিভ সেট করে দিল, চন্দনদা কিন্তু তাতে পা দিল। আমি শুনতে পাইনি, আরেকবার বলবে? আমি বলছি জ্যোতি লাস্টে, তুমি ব্রেকের আগে যদি শুনে থাকো, জ্যোতি কিন্তু একটা ন্যারেশন সেট করে দিল, চন্দনদা মোটামুটি তাতে পা দিয়ে দিল। মানে 26-এর আগে এই বিষয়টাই মোটামুটি, তার মানে আমরা ধরে নেবে থাকছে যে যেরকম একটা সো কল্টের আগে আমরা দেখেছি মেরুকরণের রাজনীতি বনাম উন্নয়নের রাজনীতি, তৃণমূলের অন্তত যে দাবি ছিল। দেখো সব্যসাচী, আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা নিয়ে আলোচনা করছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হতে গেলে তো অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম যোগ্যতাগুলো থাকতে হবে। আজ সকালে আমাকে এক বন্ধু সাংবাদিক কিছু ছবি পাঠালো, একটি মিডিয়া কনক্লেভে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা নেত্রীরা যে পরিমাণ উৎসাহের সঙ্গে শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে হবনবিং করেছে, সেটা দেখার পরে যে প্রশ্নটা চন্দনবাবু করছিলেন, তারপরে হুমায়ুন কবির আর কার্তিক মহারাজের এক ফ্রেমে ছবি আসেনি, কেউ বক্তব্য রাখবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ বলুন, গুণ বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে রাজনীতিটাতে সিরিয়াস ছিলেন। তিনি যতদিন বিরোধী ছিলেন এরকম কোনো মিডিয়া কনক্লেভে গিয়ে বুদ্ধবাবুর সঙ্গে ডিনার করেননি, অথবা জ্যোতিবাবুর সঙ্গে গল্প করেননি। এই যে পলিটিক্যাল সিরিয়াসনেসটা, সেটা কোথাও বিরোধী দলের মধ্যে আছে বলে সব্যসাচী তোমার মনে হচ্ছে? জ্যোতি যে এত বলছে বাঙালি হিন্দুদের জন্য আমার মন কাঁদছে, বিজেপির কোন মহামিছিল মুর্শিদাবাদের দিকে গেছে ভাই? বিজেপির কোন মহামিছিল কলকাতা শহরে ছিল? ছিল বাঙালি হিন্দুর জন্য আর কে কথা বলে? বাঙালি হিন্দুর জন্য বিজেপির যা দায়িত্ববোধ, বিজেপির যা দায়িত্ববোধ, একমাত্র বিজেপির কথা বলে। 24শে ডিসেম্বর অবাক হয়ে যায়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, সেখানে দাঁড়িয়ে একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষক কথা বলে না, শুধুমাত্র বিজেপিকে কথা বলতে হচ্ছে। অস্তিত্ব রক্ষার লড়াই তো অমিত মালবিয়া তোমরাই তালবিছির আসল কোম্পানি বলে লোককে বোঝান, সবাই বিরোধিতা করছে। একদমই না, সব সংখ্যালঘু ভুলে দিচ্ছেন, সব সংখ্যালঘু ভুলে দিচ্ছেন, গোলমাল নাচি পানি টাইপের। আমি একটু বলি এবার, না এবার আমি আমার তো আলোচনা একেবারে শেষে এসে গেছি। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি একটাই প্রশ্ন করছি, আমি শক্তিধর থেকেই শুরু করব। সুমন যেরকম বলছিলেন, একটাই প্রশ্ন সাধারণ মানুষ তো করবে, শক্তিদা এটাও বুঝে গেছে যে একটা মুখ লাগে। যেরকম কেন্দ্রে ইন্ডিয়া জোটকে নিয়ে কথা হচ্ছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা মুখ লাগে, নয়তো এইভাবে লড়াই সম্ভব নয়। ঠিক এখানেও একই কথা প্রযোজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মুখ লাগে। কংগ্রেসকে যদি প্রশ্ন করি, কে? দেখো, সুমনবাবু যে কথা বললেন যে মমতাই মন্ত্রী, মমতাই বিরোধী, মমতাই শাসক গোষ্ঠী, কথাটা একটা কথা বলি, মুখ আজকেই যে তৈরি হবে তা নয়, তবে আর কবে না এখনো 2026 সাল, তুমি ভুলে যাও জয়প্রকাশ নারায়ণের কথা, 2.5 মাসের মধ্যে ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল। এবার যে কথাটা বলার দরকার, খুব অল্প সময়ের মধ্যেই বলে দিচ্ছি, অবশ্যই আজকে যে ধরনের ঘটনা ঘটছে রাজ্যে, প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করা কর্তব্য, অক্লান্ত পরিশ্রম করে 2025-এর শুরু, উনি যেমন ঘর গোছার শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া, যাতে 2026-এও উনি ক্ষমতায় থাকতে পারেন এবং সিনসিয়ারলি করেন।
আমরাও একদম গ্রাসরুট লেভেল থেকে সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের বিভিন্ন জেলা, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো আছে পশ্চিমবাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে আমরাও দৌড়ে বেড়াবো এবং ডেফিনেটলি আমরা নিশ্চয়ই একটা মুখ তৈরি করতে পারবো। আমি আসবো যদি আসবো চন্দ্রদা, এই মুখের কথা যেহেতু হচ্ছে না, এইবারে তুমি বলো না, তোমরা কিন্তু কয়েকজনকে সামনে আনার চেষ্টা করেছিলে, আলটিমেটলি সেটা কিন্তু দানা পাকলো না, যে কোনো কারণেই হোক। এখান থেকে আবার আমরা শুনতে পাচ্ছি নবীন প্রবীণ দ্বন্দ্ব। আরজি কর আন্দোলনের সময় আরজি করের মৃতা অভয়া বা তিলোত্তমার বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে যারা মাঠে নেমেছিলেন তাদের মুখ দরকার পড়ে না। অসংখ্য মানুষ এটা বুঝেছিলেন যে তৃণমূল কংগ্রেস তো চাপার চেষ্টা করছেই, বিজেপিও সাথ দেবে এটাকে। আজকে সিবিআই দাঁড়িয়ে কোর্টে যা করছে সেটা দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হতাশ হচ্ছেন। ফলে আপনি কনফিডেন্টলি আস্থা রাখতে পারেন আরজি কর আন্দোলনের সময় যে সাধারণ মানুষ, 80 বছরের বৃদ্ধা, 8 বছরের বাচ্চা যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছিল, তারাই হবেন আগামী দিনের মুখ। এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এই আপসীন সংগ্রাম তারা চালিয়ে নিয়ে যাবেন। আমরা বামপন্থীরা তাতে শক্তি হিসেবে থাকবো। বামপন্থী শুধু নয়, বামপন্থী, গণতান্ত্রিক এবং বিভিন্ন বাম গ্রুপ ছাড়াও অসংখ্য মানুষ যারা বুঝতে পেরেছেন টিএমসি আর বিজেপির খপ্পরে ছিলেন, তারা অনেকেই ধীরে ধীরে এবার বুঝতে পারছেন এই মেয়েটি কি অন্যায় করেছিল বলুন তো। আপনি সমস্ত রাজনীতি বাদ দিন, মেয়েটির অন্যায় কি ছিল যে সিবিআই আজ পর্যন্ত মেয়েটির বাবা মায়ের সঙ্গে কথা বলে না, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়ি গিয়ে কথা বলে না, রাজ্যের মন্ত্রীরা বলছেন ঘটনা অন্য হয়েছিল বলে চারদিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর এখন বারবার আজকালে পড়ে আছে বাংলার একটি মেয়ে। এটা ভুলে যাবেন না যে হাজার দুয়ারে সরকার, হাজার প্রকল্প, তার পদধ্বনির মধ্যেও এই পদধ্বনিটাও শুনে রাখুন, বাংলা আগামী দিনে যা দেখতে চাই। আমি যদি তোমাকে একদম পরে আসছি, আমি বাংলা সত্যি জানতে চাইছে যে তারপরে এই এত নেতৃত্ব দেওয়ার পরে গ্রোভার ম্যাডাম কেন সরে গেলেন, বা আরেকজন যিনি বিকাশ বাবু তিনি কেন বললেন যে বাবা মা মনে হচ্ছে গ্ল্যামারের পিছনে ছুটছে। এই যে আবার দেখেছো, আমি কিন্তু আটকাতে চাইছি না, আমি সত্যি জানতে চাইছি যে বাবা মা আচ্ছা ডবল ফ্রেমে চাইছো, ডবল ফ্রেমে চাইছো নাকি সিঙ্গেল ফ্রেম চাইছো? একই জিনিস সিবিআই কি ডবল ফ্রেমে চাইছো? আমি বলছি যে সত্যি সত্যি তো ইনকুয়েস্টের সময় বা পিএমআর এর সময় ওই জুনিয়র ডাক্তারদের সাইন নিয়ে তোমরা কেউ কোনোদিন মুখ খোলোনি। তোমরা কোনোদিন ওই যে যিনি ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়ে মুখ খোলোনি, কখনো ওদের ওই কথা বলছি না। দাদা তুমি ভুল করছো, যে তোমাদের যুক্তিটা নেওয়ার সমস্যা আছে। যুক্তি নিতে না পারলে তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা মিথ্যে কথা বলছো। জুনিয়র ডাক্তার নিয়ে কথা বলছি বলছো অভিজিৎ মণ্ডল, তোমাদের দাগিয়ে দেওয়ার রাজনীতি, এই যে ঠিক আছে হয়ে যাবে একদম শেষ, তাই তোমরা জিরো সময় শেষ। জ্যোতি জ্যোতি আমি যে প্রশ্নটি শেষ করেছিলাম, কেউ বিচক্ষণ অভিজিৎ নিয়ে কেউ কথা বলছে না, সময় একদম শেষ। তোমরা জিরো এখন আমি সুযোগ দাও জ্যোতি, আমি যেটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে, মুখটাকে শুভেন্দু না আমি বলছি শুনুন, যে আমরা তো 2011 সালের পরে অনেক এলওপিকে দেখলাম, আমরা সূর্যকান্ত মিশ্রকেও দেখেছি, আমরা আব্দুল মান্নানকে দেখেছি, কিন্তু আজকে যেভাবে মমতার যে মৌলবাদী তোষণকারী রাজনীতি চলছে, তার জন্য বাঙালি হিন্দু আজকে অস্তিত্ব সংকটের লড়াই লড়ছে, এবং তাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র স্থান হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যখন রয়েছে তখন আমাদের নেতৃত্ব তখন রয়েছে। এই যে নেতৃত্ব, এই নেতৃত্বে জয় বিজেপি ক্ষমতা আছে, এই নেতৃত্বে হচ্ছে বিজেপি ক্ষমতা। ঝাল লাগলো, ঝাল লাগলো। আমার সময় একদম শেষ। সুমনদা তোমায় দিয়ে শেষ করবো 30 সেকেন্ড। এই আস্তে আস্তে প্লিজ 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 30 সেকেন্ড সুমনদা, 30 সেকেন্ড। দেখুন জ্যোতিবাবুর উদাহরণটা খুব খারাপ। যে দুজন এলওপির নাম বললেন তারা পরের 5 বছর পরে পলিটিক্সই ছেড়ে দিয়েছিলেন। আমি জানি না উনি শুভেন্দু অধিকারী সম্পর্কে এরকম কোনো ইঙ্গিত করছেন। আচ্ছা সুমনদা খুব সংক্ষেপে শেষ করে দিলেন, কিন্তু আমরা অবশ্যই যে বিষয়ে নজর রাখবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কোনো সুস্থ গণতন্ত্রে বিরোধীদের একটা প্রধান ভূমিকা থাকে, যাতে চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে। সেটা কি কোথাও গিয়ে নষ্ট হচ্ছে, যেখানে শাসকই, যেরকম সুমনদা বলছিলেন শাসকই বিরোধী? নজর থাকবে 26-এর দিকে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।